সামিট পাওয়ার টক। আপনারা নিয়মিত যারা এটি নিউজের দর্শক, এই শুক্রবারের এই সময় আপনারা এনার্জি পাওয়ার নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজনটি দেখে থাকেন। এই করোনা কালে আমরা নিশ্চয়ই এলএনজি টার্মিনাল বা পাওয়ার ট্রেড অথবা উৎপাদন বিতরণ ইত্যাদি নিয়ে কথা বলবো না, এবং কথা বললেও অনেকের কাছে খুব একটা ভালো লাগবে না। সে কারণেই পাওয়ারের যেই শক্তি, অর্থাৎ পাওয়ার সত্যের যে শক্তি এবং কাইন্ডনেসের যে শক্তি, সেই বিষয়টি আমরা পাওয়ার টকের আজকের টেবিলে একটু হাজির করতে চাই। করোনা সংক্রান্ত এবং তার পরবর্তী সময়ে আমাদের কি করণীয় থাকছে বা করণীয় হতে পারে সেগুলো নিয়ে আমরা সত্য এবং মহানুভবতার শক্তি এরকম একটি শিরোনামে যদি কথা বলি, পাওয়ার অফ ট্রুথ, পাওয়ার অফ কাইন্ডনেস। প্রথমে আমরা সত্যের শক্তিটাই একটু জেনে নেব আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীরের কাছে, কারণ প্রতিদিন তিনি বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন, টকশোতে কথা বলছেন, কিন্তু তারপরেও কোথায় জানি মনে হচ্ছে একটা পারসেপশন এবং পরিষ্কার করে আইইডিসিআর নাকি সত্যটা গোপন করছে। বাংলাদেশের মানুষের এই করোনার পরীক্ষাটি ঠিক করে হচ্ছে না, সরকার তথ্য লুকাতে চাচ্ছে, অনেক বেশি রোগী আছে, আক্রান্তের সংখ্যাও অনেক বেশি। সত্যটি একেবারে ২-৩ লাইনে শুনে নিতে চাই। আমাদের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যুক্ত হবেন তার বাসা থেকে। আমরা কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যানকে পেয়েছি, তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বিপার ভাইস প্রেসিডেন্ট ইমরান করিম। আর এছাড়া আমরা ঢাকার বাইরে বিভিন্ন ক্ষুদ্র শিল্প পাওয়ারের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সঙ্গেও একটু কথা বলে নিব। তার আগে আসলে করোনার পরিস্থিতির সত্যটা আমরা একটু জেনে নিতে চাই, তারপর আমরা মহানুভবতায় যাব। ধন্যবাদ। করোনার পরিস্থিতি আসলে আমরা প্রতিদিন প্রেস ব্রিফিংয়ে যেটা বলি সেটাই, এবং বাস্তবতা হচ্ছে আজকে পর্যন্ত আমাদের ৬১ জন রোগী, এর মধ্যে ২৬ জন ভালো হয়ে বাড়ি চলে গেছেন, আর দুঃখজনকভাবে ৬ জনের মৃত্যু হয়েছে, এবং অন্যরা হাসপাতালে কিংবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। ৭ জন সম্ভবত হোম আইসোলেশনে আছেন। আপনাদের মানে আইইডিসিআর এত কাজ করছেন আমরা জানি, রিপোর্টার হিসেবে আমরা খোঁজ খবর রাখি, কিন্তু মানুষের জায়গা থেকে, মানুষের অবিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসটা অর্জন করার জন্য যে প্রশ্নগুলো করতেই হয় সেটা আমি সরাসরি একটু জেনে নিতে চাই। আপনারা ঠিকঠাক পরীক্ষা করেননি, পরীক্ষা করতে দেরি করেছেন, আর আরও অনেকগুলো ল্যাব আসলে খুলে দেওয়া উচিত ছিল। সরকার ঠিক সময় ২-২.৫ মাস সময় পেয়েছে, আপনারা ব্যাপারটি হেলাফেলা করেছেন। আর যেই কথা যেটা জ্যামিতিক হার, এই জ্যামিতিক হারে যদি যে হিসাবটা অনেক অনেক বিশেষজ্ঞরাও করেছেন, যারা করোনা বিশেষজ্ঞ নয় এবং যারা চিকিৎসকও নন, তারাও জ্যামিতিক হারে নানান থিওরি দিচ্ছেন, তাতে মনে হচ্ছে যে আমাদের ২ লক্ষর উপরে আক্রান্ত। সত্যটা কি? সত্যটা হলো যে আমরা যেটা বলি সেটাই সত্যি, এবং করোনা ভাইরাস বাংলাদেশের সৃষ্ট কোনো রোগ নয়। করোনা ভাইরাস পৃথিবীর ২০০-র বেশি দেশ আক্রান্ত, অর্থাৎ সারা পৃথিবী আক্রান্ত, সারা পৃথিবীর সকল উন্নত দেশ আক্রান্ত, এবং সকল উন্নত দেশেই হিমশিম খাচ্ছে সামাল দিতে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা সত্যি যেটা বলি, আমরা কেন বলবো এটা তো আমাদের সৃষ্ট কোনো রোগ না, আমাদের সামাল দেওয়ার ক্ষমতা পৃথিবীর বহু দেশ থেকে আমাদের নাই সত্যি, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর আমাকে প্রায় বলা হয় যে প্রস্তুতির সময় পাওয়া গেছে, প্রস্তুতি কেন নেন নাই। আমি বিনয়ের সাথে বলতে চাই, পৃথিবীতে কখনো কোনো দেশ কোনো মহামারীতে প্রস্তুতিতে সন্তুষ্ট থাকতে পারে না। প্রস্তুতি হলো এটা সার্বক্ষণিক ব্যাপার, এবং একটা নতুন ভাইরাস কন্টিনিউয়াস ইভলভিং, কন্টিনিউয়াস চরিত্র বদলাচ্ছে, এবং প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন অ্যাড হচ্ছে। সো সেই ভাইরাসের সাথেই আমরা আসলে একটা অদৃশ্য ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করছি, এবং সারা পৃথিবী যুদ্ধ করছে। মানে এখানে প্রশ্ন যে অদৃশ্য ভাইরাস আমরা জানতাম, খবর শুনেছি, কিন্তু সেই যুদ্ধটাও আমরা ঠিকঠাক ভাবে না, এটা এই কথা মোটেই সত্যি নেই। পৃথিবীর অনেক উন্নত দেশই যেখানে ঠেকাতে পারেনি, আমাদের প্রথম সারা পৃথিবীর সকল দেশেরই প্রথম উদ্দেশ্য থাকে প্যান্ডেমিকটা যত ডিলে করানো যায়, অর্থাৎ আপনার দেশে যত পরে ঢুকে। এবং সেটা ৮ই মার্চ, জানুয়ারির ১ তারিখ থেকে ৮ই মার্চ লম্বা সময় আমরা কিন্তু ঠেকিয়ে রেখেছিলাম। এটার একটাই কারণ হলো যে প্রস্তুতি নেওয়া,
বা পৃথিবীর যেসব দেশ আক্রান্ত সেসব দেশ কীভাবে কি করছে এটাকে লিমিট করার জন্য সেগুলি দেওয়া। যেমন আমরা এখন একটা চমৎকার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশ, চায়না যে তার অভিজ্ঞতা বা ইতালি যে তার অভিজ্ঞতা, ইউএসএতে এখন যে তার অভিজ্ঞতা, সেটা দিয়ে তারা একটা যেসব ক্লিনিক্যাল গাইডলাইন্স দিয়ে সাকসেসফুল হয়েছে আমরা সেটা কিন্তু ইউজ করার সুযোগ পাচ্ছি সরাসরি। আমাকে নতুন কিছু এখানে এবং এটাই বলা হচ্ছে যে এটা দেরি হয়ে গেছে, একটা ঘনবসতিপূর্ণ দেশ, এবং আপনারা 8ই মার্চ আমরা প্রথম আমাদের পেশেন্ট পেয়েছি, কিন্তু তার আগে এই ইটালি ফেরত যারা এসেছেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে সমুদ্রে ঢুকতে দেওয়া হয়েছে, তারা এখন কোথায় মিশে গেছে আমরা কেউ জানি না। সেই কারণেই আমরা ব্যাপারটাকে আর একটা লুকোছাপার মতন অবস্থা। আর একটা ধারণা আপনাদের আপনারা প্রতিদিন আপনারা ব্রিফিং করছেন, এখন স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে ব্রিফিং করছেন, তারপরে মানুষের বিশ্বাসটা ওখানে হচ্ছে না আসলে। তাহলে এটা বিজ্ঞানটা আমি যে ভালো বিজ্ঞানটা আমি জানি, আমি রাজনীতি বা গুজবটা জানি না, সো বিজ্ঞানটা আমি বলি একটু। বিজ্ঞানের যে আমরা একদম মানে শক্ত সত্যটা জানতে চাই। যে ধারণাটা আছে যে সরকার বোধহয় আপনাদের উপর একটা কোনো নিয়ন্ত্রণ রেখেছে, যার কারণে আপনারা কম টেস্ট করছেন, কম আক্রান্তের সংখ্যা জানাচ্ছেন, কম মৃতের সংখ্যা জানাচ্ছেন, সত্য নাকি মিথ্যা? আচ্ছা, আমি এটা মোটেই সত্যি নয়। আমরা যতগুলো টেস্ট করার প্রয়োজন ততগুলো টেস্ট করছি, যতজন মানুষ মারা গেলে সেই তথ্য আপনাদের দিচ্ছি, মানুষ সুস্থ হয়ে বাড়ি গেলে সেই তথ্য আপনাদের দিচ্ছি। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আমি বিনয়ের সাথে বলবো আপনারা যারা এগুলি বলছেন আপনার চারপাশে 4টা 5টা 10টা বাড়ি দেখেন, কয়জন জ্বরের রুগী আছে একটু দেখেন। আপনি যদি 10 জন করোনা ভাইরাসের রুগী নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। আমরা এই 10 জনের আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমরা এখানে যারা আছি, আমরা যদি সবার বাড়ি চারপাশে আশেপাশে দেখি, আমরা যদি এখন তো সিজনাল ইনফ্লুয়েঞ্জা চলে, আপনি ইনফ্লুয়েঞ্জার পেশেন্টও আমাদের খুঁজে দেন যে 10 জন করে আপনার পাড়া থেকে 10 জন পেশেন্ট নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা অসংখ্য যেটা টেলিফোন পাই সেখানে আমরা স্ক্রিনিং করি, আমার ট্রেন ডাক্তাররা স্ক্রিনিং করে যে স্যাম্পলগুলো কালেকশন করা দরকার আমরা সেই স্যাম্পলগুলো বাড়িতে গিয়ে কালেকশন করি। কখনো কখনো হাসপাতালে আসতে বলি, যদি দেখি যে তা কারো শ্বাসকষ্ট আছে তাদেরকে আমরা নিজেরা হাসপাতালে নিয়ে আসি এবং নিয়ে এসে আমরা তার টেস্ট করি। এবং আমাদের যেহেতু সন্দেহভাজন রুগীর জন্য আলাদা ফ্লোর কোত মৈত্রীতে আমরা সেখানে রাখি, আর কনফার্ম পেশেন্টের জন্য আমরা আলাদা ফ্লোর। আমাদের তো এখন 3টা 4টা মাত্র হাসপাতাল, সো আপনারা ঘুরেই আসতে পারেন, দেখেই আসতে পারেন যে আমাদের কত রুগী। এখানে তো হাসপাতাল নিয়ে কোনো সন্দেহ উঠছে না, সন্দেহ উঠছে যে আরো ল্যাবকে কেন আপনারা শুরু থেকে ইনকর্পোরেট করেননি। এখানেও একটা কথা, এটা হলো যে ল্যাবকে আসলে প্রথম থেকে ইনকর্পোরেট করা হয় না, পৃথিবীর কোনো দেশেই করে না। আমরা আজকাল যেটা হয় যে আমরা হেডলাইন্সটা পড়ি, ভিতরে নিউজটা পড়ি না। এই সংক্রামক ব্যাধির ক্ষেত্রে পৃথিবীর সকল দেশে মহামারীর প্রটোকল হলো প্রথম কেউ 50 কেউ 100 জন পেশেন্টকে একটা ল্যাব থেকেই পরীক্ষা করা হয়। কেন পরীক্ষা করা হয়? কারণ প্রথম দিকের পেশেন্টগুলোকে যত মৃদু সংক্রমণই হোক না কেন তাদেরকে আইসোলেশনে রাখতে হয়, কারণ তাদের থেকে তার পরিবারে ছড়াবে, তাহলে আশেপাশে ছড়াবে। কমিউনিটি ট্রান্সমিশন কম রাখার জন্য এটাই পদ্ধতি, এবং এই জন্যই একটা ল্যাব থেকে করা হয়। কমিউনিটি ট্রান্সমিশন কম রাখার জন্য কি আমাদের পদ্ধতিটা ঠিক ছিল? এটা পৃথিবীর সকল দেশের মতো ডব্লিউএইচও যে পদ্ধতি আমরা একই প্রটোকল ফলো করি। এবং আমরা কিন্তু এখানে দেখবেন আমরা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো রেসপন্সও করি না, কারণ এই সময়ে আমাদের কাজটা, আমরা তো মাঠে কাজ করি, আমাদের কাজটা হলো আমাদের কাছে জরুরি। আমরা যতটুকু কাজ করতে পারি, যতগুলো পেশেন্ট আইডেন্টিফাই করতে পারি, আমার তত কম কমিউনিটিতে ট্রান্সমিশন হবে, এবং কমিউনিটিতে আপনি যত কম ট্রান্সমিশন হবে ততই দেশ বেঁচে যাবে। আমরা সেখানেই আসলে সারাক্ষণ আমাদের সময়টা দিই। রোগীর সংখ্যা বেশি দেখালে অসুবিধাটা কই? রোগী বেশি হলে তো বেশি দেখাবো, রোগী তো নাই, 61 জন রোগী আমাদের। আমি পারসেপশনের প্রশ্নগুলো করছি, কারণ হলো এই একটা অবিশ্বাস, একটা করোনা নিয়ে একটা বিভাগের উপরে, স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আমাদের সিদ্ধান্তের উপরে, বাংলাদেশের উপরে রাজনীতি করার চেষ্টা করছে অনেকেই, নিশ্চয়ই আপনি জানেন। তো রোগী কম দেখানোতে কি কোনো ফায়দা আছে? আমাদের কোনো ফায়দা নেই, বরঞ্চ আইডিসের জন্য রুগী বেশি হয়ে গেলে আইডিসের উপর প্রেশারটা কমে যাবে, কারণ তখন এত পরীক্ষা করার প্রয়োজন হবে না, তখন তো হাসপাতালে যাবে এবং
প্রিজামটিভ ট্রিটমেন্ট হবে, যে সবারই একই রকম সাইন সিমটমস, তো সবাইকেই করোনা সন্দেহ করে ট্রিটমেন্ট শুরু করা হবে এবং তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার স্যাম্পল নিয়ে টেস্ট করা হবে। সো আমাদের আসলে আরও চাপ কমে যাবে বরঞ্চ রোগী বেশি দেখালে। ভয়টার কারণ কি এত চরম ভয়টার কারণ? আপনারা তো বলছেন যে এবং করোনার যেই স্ট্যাটিস্টিক্স দেখছি যে 95% সুস্থ হয়ে বাড়ি ফেরে, ওই 5% নিয়েই না, মানে এখানে এত চরম ভয়টার কারণ? এটা চরম ভয়ের আসলে কারণও নেই অনেক, কিন্তু বিনা একটা চিকিৎসায় মারা জিনিস, যাচ্ছে এই কারণে? বিনা চিকিৎসা কেউ কি মারা যাচ্ছে আসলে? না, বিনা চিকিৎসা তো এক অর্থে তো তাই, যে আপনার নিউমোনিয়ার সময় আমার আসলে আইসিইউর সাপোর্ট লাগে এবং স্ট্যান্ডার্ড যে আইসিইউর দরকার হয় সেইটাই কোনো না কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থায় থাকে। এখন চায়না ধরেন 1000 বেডের হাসপাতাল বা আইসিইউর ব্যবস্থা করে ফেলতে পারে চাইলে। এটা তো আমেরিকাও পারে না, ইটালিও পারে না। ইটালিও স্বাস্থ্য ব্যবস্থায় তারা 4র্থ র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু তারাও পারে নাই। বাট মানে সেই আমি স্ট্যাটিস্টিক্সটা এইভাবে বলি, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শতকরা 82% আসলে হাসপাতালে আসার প্রয়োজনই নাই। এটা সেলফ লিমিটিং ডিজিজ, আপনি বাসায় থাকবেন, ভালো হয়ে যাবেন। আমরা এখনও যদিও মৃদু সংক্রমণ হলে হাসপাতালে আনি, যেহেতু আমরা কমিউনিটি ট্রান্সমিশনটা বন্ধ রাখতে চাচ্ছি যত কম করা যায় সেই জন্য। কিন্তু যদি কমিউনিটিতে ট্রান্সমিশন হয়ে যায়, তখন যারা মৃদু সংক্রমণ হবে, যাদের মাইল্ড সাইন সিমটমস হবে, তাদেরকে কিন্তু আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট করব। তো 82%, 100 জনের মধ্যে 82 জন বাসায় থেকে তাদের ট্রিটমেন্ট নেবেন। আর রইল 18 ভাগের মধ্যে দেখা যাচ্ছে যে এই 18%-এ 3%, অর্থাৎ 3 ভাগ ক্রিটিক্যাল কেয়ার লাগবে। এবং ক্রিটিক্যাল কেয়ার মানে সবার আইসিইউ লাগে না। এখানে হয়তো আমার অক্সিজেন লাগবে, যাদের শ্বাসকষ্ট, একটা শ্রেণীর শ্বাসকষ্ট হবে, তাদের আমরা অক্সিজেন দিয়েই ভালো করব। আর আইসিইউর জন্য আসলে এই রকম এক্সট্রা আইসিইউতে সারা পৃথিবীর কোনো দেশ কি এখনো প্রস্তুত? কোনো দেশই প্রস্তুত না। নিউ ইয়র্কে 26,000 আইসিইউর দরকার, সেখানে 400 আইসিইউ জি। ট্রাম্প সাহেব আমার দিয়েছেন। মানে আপনার কাছে একবারে ছোট্ট করে জানতে চাই যে আমরা কিসের জন্য অপেক্ষা করছি আসলে? এই যে ফেরির একটা বিরাট বড় জনস্রোত ফেরিতে করে বাড়ি চলে গেল, এবং এটাকে আমরা 14 দিন বা 18 দিন এরকম একটা টাইম ইয়ে করছি। অনেকেই এটাকে 9 তারিখ, 15 তারিখ, এপ্রিলের 18, পুরো এপ্রিল মাস ইত্যাদি এরকম নানা রকমের থিওরি দিচ্ছে। কেউ কেউ বলছে যে করোনা ডিম পাড়ছে, বাচ্চা ফোটাচ্ছে। তো এরকম একটা অবস্থায় মানে আমরা এখন কোন ব্যাপারটা হচ্ছে এরকম যে 24 তারিখে যখন ছুটি ডিক্লেয়ার করা হলো, আমাদের একদল লোক দল বেঁধে গ্রামে চলে গেছে। তো এখানে একটা সম্ভাবনা যে এটা হয়তো গ্রামের কোথাও কোথাও এখন ছড়াতে পারে, এবং সেই জন্যই কিন্তু আমরা দেখবেন যে আমরা প্রচুর স্যাম্পল গতকাল থেকে কালেকশন করছি, এবং এটা একটা সম্ভাবনা। এবং যেভাবে গেছে, আমরা এই যে 3 মাস ধরে আপনারা বলছেন, আমরা বলছি যে 1 মিটার দূরত্বে যাব না, নাক মুখ ঢেকে হাঁচি কাশি দিব, সবাই মিলে মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা দেখলাম সবাই গাদাগাদি করে ট্রেনে, বাসে, লঞ্চে চলে গেলেন। কি মানে না, ছুটি দেওয়া এটা হলো যে আমাদেরও আবার অন্য দিক থেকে চিন্তা করেন। একটা গরিব মানুষ ঢাকা শহরে, তার কোনো কাজ নাই। এখন ঢাকা শহরে যদি আপনি মাসে 3,000 টাকা খরচ করেন, তো গ্রামে গেলে তার 500 টাকা খরচ হবে। সে হয়তো তার ওই চিন্তা থেকেই গ্রামে গেছে, কিন্তু চলে গেছে। এবং এরকম একটা প্রবলেম 24 তারিখে শুরু হয়েছে, কিন্তু এরপরে দেখবেন 25 তারিখে, আমাদের 26 তারিখ থেকে সব বন্ধ হওয়ার কথা ছিল, সেখানে 25 তারিখে আমাদের সব বন্ধ করে দিতে হয়েছে, যেহেতু আমরা এটা প্রিভেন্ট করতে চাই। আমরা মানুষকে এখনও অনুরোধ করি, এবং সারা পৃথিবীতে দেখা গেছে যে প্রথম আউটব্রেকের, প্রথম কেস আইডেন্টিফিকেশনের পরে 3 সপ্তাহের ভিতরে অথবা 1 মাসের ভিতরে কোথাও কোথাও সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। আমরা সেই জন্যই আসলে একদম রাইট টাইমে আমরা ডিসিশন নিয়েছিলাম যে 3 সপ্তাহ আমরা যেতে দেই নাই, 8 তারিখ থেকে। আমরা ধরে নিচ্ছি যে এই যে পাওয়ার অফ ট্রুথ, এই সত্যটুকু অন্তত আমরা শক্তি হিসেবে বিশ্বাস করব। সারা বাংলাদেশে এখন যে ছোট ছোট শিল্প, তাদের একটু সমস্যা হচ্ছে, যারা প্রতিদিন কাজ করেন তাদের বেতনের একটা সমস্যা হচ্ছে, এবং অনেকেই এখন ইতিমধ্যে মানে সারা শহর লকডাউন, ঢাকা শহরেও আমরা বলছি যে বন্ধ, লকডাউন, কিন্তু যারা একটু আমাদের মতো চিকিৎসক, আপনিও আমার সঙ্গে একমত হবেন, আপনাদের বেরোতে হয়, আমাদেরও বেরোতে হয়, এবং চোখে পড়ছে বড় বড় গাড়ি
কোথাও কোথাও থামছে এবং পাগলের মতো লোকজন ছুটে গিয়ে লাইন ধরে ভিড় করে নানা রকমের ত্রাণ নিচ্ছে এবং এটাও একটা সিন্ডিকেট হয়ে গেছে এলাকা ভিত্তিক কিছু লোকজন মানে এক ধরনের মানে একটা মানে এক ধরনের আমি একটা সিন্ডিকেটের মতন করে এক একটা এলাকা আপনি মানে যেখানে যাবেন শাহবাগ এলাকা বলেন পুরানা পল্টন বলেন এখানে বিজয় সরণি বলেন কিছু কিছু মোড়ে মোড়ে হয়ে গেছে এবং সারাদিন ধরে একটা নির্দিষ্ট একই চেহারার লোকজন তারা অপেক্ষা করছে এবং ভালো কোনো দামি কোনো গাড়ি দেখছে এবং গাড়ি থেকে আমরা তো দেখলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নির্বাহী তিনি টাকার বান্ডিল ছুটে মেরেছেন এরকম টাকা নিয়ে টানা হেঁচড়া হাজার হাজার মানুষ আমরা লকডাউন বলছি এই ছবি কি আমরা আসলে রচনা করতে চাই কি না আমি কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যানের কাছে একটু জানতে চাই যে সাহায্য অবশ্যই দরকার আছে আমরা এবং এটা একটা লম্বা সময় ধরে আমাদেরকে ভাবতে হবে এই হঠাৎ হঠাৎ করে খিচুড়ি বিতরণ টাকার বান্ডিল ছুড়ে দেওয়া এখন বোধহয় ঘরে বসে এখানেও একটা ইন্টারেস্টিং কিছু ভাবা যায় কিনা ইমরান করিম ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আসলে কখনোই তো আমরা কোনো মানুষের মনে তো ঝাঁক দিয়ে দেখতে পারবো না আসলে তার মনের অবস্থাটা কি তো এই জন্য মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যখনই যে কেউ মানুষকে হেল্প করে সে হেল্পটা আমরা ফেস ভ্যালুতেই নেই এই পার্টিকুলার ইনস্টেন্সগুলো যেগুলো আপনি বলেছেন যে যে কোনো মোড়ে কিংবা হঠাৎ করে একটা হল্লা সৃষ্টি করে টাকা দেওয়া হচ্ছে আসলে এই জিনিসটা তো যারা আপনার রিলিফটা দিচ্ছে কিংবা যারা নিচ্ছে তারা আসলে পুরো এই প্রক্রিয়াটার সঙ্গেই একদমই নতুন কারণ এরকম কোনো ঘটনা তো পৃথিবীতে আগে কখনো ঘটে নাই অ্যাটলিস্ট গত 100 বছরে তো কখনো ঘটে নাই আমাদের যে জীবনে দ্বিতীয়বার কখনো দেখা হবে কিনা আমরা জানি না তো এখানে যে আসলে বাংলাদেশে পূর্ববর্তী সময় যখনই কোনো সময় ত্রাণ বিতরণ করা হয়েছে কিংবা রিলিফ কিংবা হেল্প করা হয়েছে তখন দেখা গিয়েছে এরকম একটা কংগ্রেগেশনের মাধ্যমেই হেল্প হয়েছে তো হয়তো সবকিছু সময়ের মতো এরকম একটা দেউল বি ট্রানজিশন টাইম যে সময়ের মধ্যে হয়তো মানুষ নিজেকে ধাতস্থ করে নেবে যে এখন এভাবে এই সময়ে যদি আমাদেরকে ত্রাণ বিতরণ করতে হয় কিংবা ত্রাণ গ্রহণ করতে হয় সেক্ষেত্রে এরকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই আমাদেরকে ত্রাণ বিতরণ কিংবা দিতে হবে এটা ছাড়াও আপনি এর পরে একটা কথা বললেন যে আমাদের দীর্ঘ সময় ধরে আসলে আমাদের একটা হেল্প করার ব্যাপার আছে আমি এটা নিয়ে চিন্তা করছিলাম আজকে সকালে আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের দেশের পাশে দেশের সাধারণ মানুষদের পাশে উচ্চবিত্তদের আসলে দাঁড়ানোর বোধে এরকম এর চেয়ে বেটার কখনো সুযোগ আর আসবে না এবং আমি মনে করি যদি এরকম কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত আমরা সবাই মিলে যারা কিছুটা পাবলিকলি লিস্টেড কোম্পানি যারা কিংবা বড় বড় কোম্পানি আমরা যারা চালাই আমরা যদি একটা সিদ্ধান্ত নিই যে যেমন পৃথিবীর অন্যান্য অনেকগুলো দেশে আমি দেখেছি ব্যাংকগুলোর ক্ষেত্রে অন্যান্য দেশের ব্যাংকগুলোর ক্ষেত্রে তারা বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়নে বোধহয় তারা এই চলতি অর্থ বছরে তারা কোনো ডিভিডেন্ড নেবে না এরকম কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি আমাদের দেশ থেকে আমরা নিতে পারি কারণ আসলে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি অন্যান্য অনেক জায়গায় দেখেছি যে অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারীরা অন্যান্য দেশে বলেছেন যে তাদের যে বোনাস বিট পারফরমেন্স আদারওয়াইজ তারা নেবেন না তারা এই টাকাগুলো দিয়ে তাদের যে দুস্থ মানুষ তাদের দেশে আছে সেগুলোর পাশে তারা দাঁড়াবেন তো এভাবে করে যদি আমরা আসলে যারা সমাজে যারা উচ্চবিত্ত আছে শুধুমাত্র কোম্পানির মালিক পক্ষের কথা বলছি না যারা হাই পেইং এমপ্লয়িজ যারা আছেন তারা সবাই মিলে যদি আমরা আসলে দুস্থ মানুষের পাশে দাঁড়াই তাহলে আমার কাছে মনে হয় যে দিস will eradicate a lot of the divide that sometimes we hear that lies between the rich and the poor. খুবই ইন্টারেস্টিং আইডিয়া ইমরান করিম আমরা হয়তো মানে বোনাস তো বোনাস মানে এটা হলো ফেস্টিভ্যাল আনন্দের বোনাস আমাদের এরকম সময় যখন নাকি গোটা বিশ্বের মানুষ কাঁদবে খেটে খাওয়া মানুষদেরকে মানে সুস্থ থাকার জন্য আমরা লকডাউন করে রাখবো মানে অনেকেই বলছে করোনায় তো মরবো না অভাবে মরবো বাংলাদেশে কেন কোনো দেশেই যেন অন্তত অভাবে এবং না খেয়ে মানুষ মারা না যায় সেটুকু তো অন্তত এই বিশ্ব চায় সেখানে আমরা উৎসব কিভাবে করি উৎসব বোনাসটা এখানে স্যাক্রিফাইস করা যায় কিন্তু কিভাবে এটারও তো একটা
বন্টন পদ্ধতি দরকার। আমার কনসার্ন বা আমার একটু আপত্তির জায়গাটা যেখানে ছিল যে বাংলাদেশ অনেক কষ্টে কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশ ম্যাপটা আসার পরের ছবিটা আসতো যে বন্যা, একটা খালি গায়ে একটা ছোট শিশু একটা থালা হাতে একটা কিছু চাইছে। তো এই ছবিটা আমরা অনেক কষ্টে সরাতে পেরেছি অনেক দিন বাদে। সেই দেশে আমি জানি এই দেশের অভাবে কোনো মানুষ মরবে না, এই দেশের মানুষ এখন এইরকম করোনা পরিস্থিতি আরও যাই থাক না কেন না খেয়ে মরবে না। সেখানে আমরা হঠাৎ করে একটু মানে অসচেতনতার কারণে এবং আগে থেকে একটু অর্গানাইজভাবে আমরা ত্রাণই বলি, সাহায্যই বলি, বোনাস দেওয়াই বলি, সেটা না গুছিয়ে রাখার কারণে এখনই আমরা দেখছি যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলছি, অত লাইন ধরে খিচুড়ি দিচ্ছেন অনেকে। অনেক ধরেন বড় বড় অর্গানাইজেশন, কোনো গ্রুপ, ব্যবসায়ীদের গ্রুপ, তারা গিয়ে হঠাৎ করে একটা কর্নারে দাঁড়িয়ে কয়েক ডেকচি খিচুড়ি বিতরণ করছে। তো এই ছবিকে আমরা আবারও বিশ্ব দরবারে হাজির করব কি না, মানে আমাদের তো ঘরে বসে আছি, ভাবারও সময় আছে এবং আরেকটু ডিসিপ্লিন হওয়ারও সময় আছে নিশ্চয়ই। আমি আপনার কাছ থেকে বিস্তারিত আরেকটু শুনবো, একটা বিরতির সুযোগ নিয়ে নিচ্ছি এই পর্যায়ে, বিরতির পরে ফিরছি। সামিট পাওয়ারটাকে আমরা পাওয়ার অফ ট্রুথ অ্যান্ড পাওয়ার অফ কাইন্ডনেস, অর্থাৎ সত্য এবং মহানুভবতার শক্তি, এই শিরোনামে কথা বলছি। বিরতির আগে বিপার ভাইস প্রেসিডেন্ট ইমরান করিমের কাছ থেকে একটি আইডিয়ার কথা শুনছিলাম। আমি আবারও বাকিটুকু শুনবো ইমরান করিম, কিন্তু তার আগে কুড়িগ্রাম এবং পাবনায় যারা ক্ষুদ্র শিল্প করেন তারা একটু বসে আছেন অনেকক্ষণ ধরে, একটু কথা বলতে চান, তাদের ইস্যুটা আমি একটু শুনে নিচ্ছি। কুড়িগ্রাম থেকে একটু শুনে নেই, চট করে যদি বলে ফেলেন, আমাদের কানেক্টিভিটির একটু সমস্যা আছে। ইউসুফ, কুড়িগ্রাম। আমি এতটুকু বলতে চাই যে আমি এলাম একদম ক্ষুদ্র ব্যবসায়ী। আমার দুইটা দোকান আছে, একটা হলো ফার্নিচারের দোকান, যেখানে আমি নিজেই কারখানা করেছি, দিয়ে অর্ডার নেওয়া হয়, এবং আমার ছোট একটা চশমার দোকান আছে, সেবামূলক প্রতিষ্ঠান। এখন আমার এই 25 তারিখ থেকে আমরা যে লকডাউনে আছি, সব তো দোকানপাট বন্ধ, ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমরা এমনিতেই বন্যা কবলিত এলাকা, এই বন্যা, এই খরা, ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমার একটা সিসি লোন আছে, আমার এনজিওদের লোন আছে, আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তাই এই করোনা ভাইরাস, এটা যে এই লকডাউন কতদিন থাকবে এটা বুঝে উঠতে পারতেছি না। আর কর্মচারীদের এখনো ঠিকমতো বেতন দিতে পারি নাই, কিছু কিছু করে সবাইকে দিয়েছি এবং ওদেরকে কিছু সাহায্য করতেছি, চাল, ডাল, সাবান, তেল। এইভাবে যদি এটা বেশি দীর্ঘস্থায়ী হয়, তা আমি কোন অবস্থায় থাকবো এবং আমার পরিস্থিতি কি হবে, আমি নিজেই চলতে পারবো না। আমি যদি আশরাফুল ভাই আপনার সঙ্গে আমি কথা বলতে চাই যে আপনার উদ্যোগগুলো কি একটু ক্ষুদ্র শিল্প হিসেবে, এবং আপনি কিভাবে আসলে আপনার যে কর্মচারী আছে এবং আপনি যে ছোট্ট একটি যে লেদে আছেন, সেটি যদি একটু আমাদের দর্শকদের বলেন একটু, এবং যেখানে আছেন। আমি মূলত আগের থেকে ছোট্ট এই মেশিন কিনে নিয়ে ব্যবসা শুরু করি। তারপর আস্তে আস্তে কর্ম করে একটা করে মেশিন করতেছি। এই যে কিছুদিন যাবৎ, আর দীর্ঘ 9 দিন যাবৎ আমার দোকান একবারে বদ্ধ। আমার শ্রমিক জেলান আছে, সেলের বাড়িতে বসে আছে, এরা কিছু করতে পারতেছে না। আমাকে ফোন করে বলতেছে, আশরাফুল ভাই আমি কি করি, কোথাও কাজও করতে পারতেছি না। আমি সেদিনকে একজনকে ফোন করে বললাম যে বলে আয় আসি কিছু একটা নিয়ে যা। তা এইভাবে যদি চলে, ওদেরকে বা আমি কিভাবে চলাবো, আমি বা কিভাবে চলবো?
দিদি যে কথা বলতেছিলাম যে এরকম যে ছোট ছোট উদ্যোগগুলো এবং এখানকার যারা যেসব আছেন এবং বিশেষ করে লেদ এবং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ গুলো যেটা বিদ্যুতের মাধ্যমে যেটা চলে এই কুড়িগ্রাম শহরে, সেসব লকডাউনের কারণে সকল যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সবকিছু যেমন বন্ধ আছে, তেমনি তবে এর সঙ্গে মানে একটি মানবিক অবস্থান তৈরি হয়েছে এখানে, যে মানবিকতা, এবং আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এর সঙ্গে যেহেতু পাওয়ারের কথা বলছি, এবং অনেকের উদ্যোগ কিন্তু আসলে যে সরকারের পাশাপাশি কিন্তু চোখে পড়বার মতন ব্যক্তিগত উদ্যোগ আছেন, সামাজিক উদ্যোগ আছেন, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে বন্ধুরা আছে, বিভিন্ন ব্যাচের যে বন্ধুরা আছে, তারা কিন্তু তাদের প্রচেষ্টাগুলো তাদের বন্ধুদের খুঁজে খুঁজেও তারা কিন্তু সহায়তা করবার চেষ্টা করছেন। বিশেষ করে 93 এসএসসি 93 ব্যাচ, এসএসসি 92 এর ব্যাচ, এসএসসি 94 এর ব্যাচ, এরকম বেশ কিছু ব্যাচের এই বন্ধুদের আমরা লক্ষ্য করেছি, চোখে পড়েছি, কিন্তু তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী তাদের বন্ধুদের ভেতরে কি এই অবস্থা আছে তাদের কিন্তু সেটা দেখছেন। আরেকটি কথা বলতে চাই এই কুড়িগ্রাম জেলার অবস্থান থেকে, যে পাওয়ারের যে বিষয়টি, সেটি হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সহ এই অবস্থায় কিন্তু যেখানে এই মুহূর্তে বড় আবাদের যে অবস্থানটি, সেটি কিন্তু যে লোডশেডিং এর একটা বড় বিপর্যয়ের অবস্থা কিন্তু তৈরি হয়েছে। যে এই মুহূর্তে পাওয়ার তো ব্যবহৃত হয় কম, সেখানে কিন্তু লোডশেডিং এর বিষয়টি গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর হচ্ছে। এটিও একটি দেখবার বিষয়, যে আমাদের উৎপাদনটিকে বাড়াবার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, যে মানে কোন রকম অংশ যেন খালি না থাকে, এবং সেটি করবার যে চেষ্টাটি, সেটি কিন্তু এখানকার মানুষ করবার চেষ্টা করেছেন। জি, অনেক ধন্যবাদ ইউসুফ। আমি একটু পাবনা থেকে ঘুরে তারপর বিরতিতে যাব। ইমরান করিম অপেক্ষা করছেন বাকিটুকু বলবার জন্য। পাবনায় শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন এবং আনোয়ার হোসেন জনি, খুব ছোট্ট করে যদি আপনাদের কি বলার আছে একটু যদি বলে ফেলেন, আমাদেরকে জানিয়ে ফেলেন। ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই এটিএন নিউজকেও। সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকেও ধন্যবাদ জানাই। ওনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের করোনার পরিস্থিতি আমার মনে হয় অন্য দেশের তুলনায় অনেক ভালো। এজন্য আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখন বর্তমান আমাদের যে অবস্থা, বর্তমান সারা পৃথিবীতে এক ধরনের লকডাউন চলতেছে, ব্যবসা বাণিজ্য, আমরাও দোকানপাট সব বন্ধ, কলকারখানা সমস্ত রাখেছি। আপনি জানেন যে এই বাংলাদেশ ক্ষুদ্র শিল্প মধ্যে ওয়ার্কশপও পড়ে, সেই ওয়ার্কশপ আমাদের বন্ধ। আমাদের লেবার কর্মচারীরা সমস্ত বাড়িতে বসে আছে, তাদের বেতন টেতন দিতে হচ্ছে। আমরা এইভাবে আর্থিকভাবে আমরা খুব বিপদের মধ্যে আছি। তাই আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যে এই ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে হলে আমাদের এই মুহূর্তে কিছু আর্থিক সহযোগিতা দরকার। আমরা সাহায্য চাচ্ছি না, আমরা চাচ্ছি লোন। আমাদের সুদ মওকুফ করে, সুদ আমাদের সহজ শর্তে কিছু লোন দিত, তাহলে আমরা হয়তো এই সংকটটা কাটায় উঠতে পারতাম এবং এই শিল্পটা বেঁচে থাকতো। সমস্ত বাংলাদেশে একই পরিস্থিতি, সমস্ত ক্ষুদ্র শিল্প, ছোট ছোট ওয়ার্কশপ, কারখানা, এগুলো বাঁচে থাকতে সরকার একটু সহযোগিতা আমাদের করতেন। আচ্ছা, পাশের জন বলবেন কিনা? আনোয়ার হোসেন জনি, জি, আপনার পাশের জন। ধন্যবাদ। আমি মোহাম্মদ বারিক হোসেন জনি বলতেছিলাম। আমি পাবনা হুঁশিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের সভাপতি। আমাদের এখানে প্রায় মালিক শ্রমিক দিয়ে প্রায় 30 থেকে 35 হাজার শ্রমিক মালিক আমরা এই গোষ্ঠীতে আছি। তো এমন তো অবস্থায় 30 থেকে 35 হাজার শ্রমিক এবং মালিক নিয়ে আমরা মহাসংকটে আছি বর্তমান। যে আমরা এখন বিশেষ করে নারী শ্রমিক যারা আছে, তাদেরকে কিভাবে আমরা এর থেকে নিয়ে আসতে পারবো, এই দুর্দশা থেকে আমরা
বিশেষ করে আমাদের শ্রমিক ভাইরা খুব মহাসংকটে আছে। আমি চাই আপনার মাধ্যমে এবং সরকার যাতে আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সার্বিক সহযোগিতা করে, যাতে ব্যবসা বাণিজ্য, আমাদের সামনে মাহে রমজান আছে, ঈদের বোনাস টোনাস দিতে পারবো, সে ক্ষেত্রে আমাদের জন্য সুযোগ সুবিধা করে। তারপরে আমাদের একটা ব্যবসায়ীতে মার খেলাম, আপনি জানেন, পয়লা বৈশাখে আমাদের হুঁশিয়ারি ব্যবসাটা খুব ভালো হয়, সেই ব্যবসার থেকেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যার জন্য আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। আর এই হুঁশিয়ারি শিল্পটা পাবনায় অনেক পুরাতন একটা শিল্প, এই শিল্পটাকে বেঁচে রাখার জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারকে বিশেষভাবে অনুরোধ রাখছি যে আমাদের এই হুঁশিয়ারি শিল্পকে সহজ ঋণ যেন আমরা যেন এই ঋণের আওতায় আসতে পারি এবং এই হুঁশিয়ারি অনেক ধন্যবাদ মানিক হোসেন জনি। একটা ছোট্ট বিরতির পরে ইমরান করিম, আপনি আপনার বাকিটুকু শুনবো। বলছেন ঈদ আছে, বোনাস টোনাস আছে, আমরা তো বোনাস দিতে চাইছি। আমাদের সঙ্গে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আছেন, তিনি একেবারে সবশেষে সবার কথার পরে নিশ্চয়ই সরকারের তরফ থেকে নিশ্চয়ই তিনি বলবেন। একটা ছোট্ট বিরতি। সামিট পাওয়ার টক, পাওয়ার অফ ট্রুথ, পাওয়ার অফ কাইন্ডনেস। আমরা বিপার ভাইস প্রেসিডেন্ট, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যানের কাছ থেকে শুনবো। ইমরান করিম বাকিটুকু বলবেন। থ্যাংক ইউ আপা। অ্যাকচুয়ালি আমি বিপার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আগেই বলেছিলাম যে সমাজে হয়তো উচ্চবিত্তদের নিম্নবিত্তদের পাশে দেশে দাঁড়ানোর এর চেয়ে ভালো সুযোগ আগামী 100 বছর আর আসবে না। আমাদের মতো বয়সী যারা আছেন তা আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে অনেক সময় মনে হতো যে আমরা আসলে আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, উই হ্যাভেন্ট সিন দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সো আমার মনে হতো যে আমরা আসলে যুদ্ধ যদি হতো সেই যুদ্ধে কি আসলে আমরা পার্টিসিপেট করতাম, জানি না। উচ্চবিত্তরা অনেক সময় করে কিংবা করে না। তো এবং আমি যেটা আবার বলেছি যে এরকম সুযোগ হয়তো আমাদের জীবনে কখনো আসবে না। তো এই সুযোগটা ব্যবহার করে যদি আমরা কিছুটা সমাজের উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে ডিভাইডটা যদি আমরা কিছুটা ইরোশন করতে পারি, আমার মনে হয় উইল হ্যাভ আ মাচ মোর পিসফুল সোসাইটি। তো প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কিছু উদ্যোগ আছে, যেহেতু আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, সেই জিনিসটা আমি এই সুযোগটা নিতে চাই এটা বলার জন্য। আমাদের যে অ্যাসোসিয়েশন বিপা, আমরা কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে একত্রিত হয়ে পাবলিক প্রাইভেট পার্টনার, মানে অলমোস্ট লাইক পিপিপির আদলে আমরা কিন্তু প্রায় অনেক প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পার্টিকুলারলি যে ড্রেসগুলো আছে সেগুলো আমরা অনেক জায়গায় দিয়েছি। আমরা চেষ্টা করছি 50,000 এরকম পিপিই মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং একই উদ্যোগের আওতায় আমরা কিন্তু প্রায় 50,000 টেস্টিং কিট আমদানি করার চেষ্টা করছি। আমাদেরকে এ ব্যাপারে সবসময় সাহায্য দিচ্ছেন, সহযোগিতা করছেন এবং বুদ্ধি দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রতিমন্ত্রী, এবং আমরা তাকে আদর করে বিভু ভাই বলি। তো আমি যেটা বলছিলাম যে এবং এটা থেকে এই যে বোনাসের প্রসঙ্গটি বলছিলেন যে আমরা যদি বোনাসটা স্যাক্রিফাইস করি, এবং আর আমার কথাটা হলো যে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে ত্রাণ দেওয়ার ওই জায়গা থেকে আরেকটু অর্গানাইজ, আরেকটু সেন্ট্রালি কোনো কিছু করা যায় কিনা গুছিয়ে ভালো জায়গায়, এবং অনেক লম্বা সময় ধরে কিন্তু আমাদের এই সাপোর্ট সিস্টেমটা রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। মানে এটা আজকে করলাম কালকে শেষ হয়ে গেল, বন্যা আর খরা আর জলোচ্ছ্বাস নয় এটা। আপনার এই জায়গায় এই যে আপনি যে প্রাতিষ্ঠানিক যে মানে যে ডিসিপ্লিন যে প্রসেসটার কথা বললেন, সেটার জন্য কিন্তু আসলে আমাদেরকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমাদের জন্য এটা করা ডিফিকাল্ট, কারণ এখানে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং সেজন্য আমাদের প্রশাসনের সহযোগিতার প্রয়োজন। আমরা
বিভিন্ন সময় আমি দেখেছি যে আমাদের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে যখন আমরা ব্যক্তিগত উদ্যোগে এগুলো দেওয়ার চেষ্টা করেছি, তখন আমরা প্রত্যেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েছি এবং তারা আমাদেরকে হেল্প করেছেন এগুলো ডিসিপ্লিন উপায়ে ডিস্ট্রিবিউট করার জন্য। এখন আমি যে উদ্যোগগুলোর কথা কিছুক্ষণ আগে বলেছি, আমরা যদি আমাদের মানে যে বোনাস, ফেস্টিভ্যালই হচ্ছে না দেশের মধ্যে, তো বোনাস কিসের? দেশের মধ্যে যখন মানুষের মনে আনন্দ নেই তখন ডিভিডেন্ড কিসের? এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আমরা আসলে মানুষের পাশে দাঁড়াতে চাই, সেগুলো আমরা সরকারের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনস আছে, যেমন মনে করেন ভিজিটি আছে, ভিজিএফ আছে, এগুলোর মাধ্যমে আমরা দিতে পারি। এবং আমার ধারণা এগুলোর মাধ্যমে দিলে হয়তো পারহ্যাপস ডিস্ট্রিবিউশনটা ডিসিপ্লিনড হবে। কারণ আমাদের প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে ডিসিপ্লিন ডিস্ট্রিবিউশন করা উইল বিকাম ভেরি ভেরি ডিফিকাল্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যেই কনসার্নটা নিয়েছিলাম সেই কনসার্ন থেকে কিছুটা অন্তত অন্য একটা আলো পাওয়া গেল, যে ঢাকা শহরে মানে আমি বা আমাদের মতো আমার সঙ্গে ডাক্তার ASM আলমগীর তিনিও একমত হয়েছেন যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলছেন। যারা কম বেশি বেড়েছেন, পুলিশ প্রশাসনের অনেক লোকেরাও তাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে একটি কোনো গাড়ি থামছে আর শত শত লোক গিয়ে গাড়ির উপর হামলে পড়ছে। কেউ গাড়ি থেকে এক প্যাকেট খিচুড়ি, একটা চালের বস্তা ছুঁড়ে মারছেন এবং সেখানে আবার সেলফি তোলা হচ্ছে এবং এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ লাইন ধরে এসব করছেন একটা ব্যানার নিয়ে এবং সেটা টিভি কভারেজও চাচ্ছেন। আসলে আমরা আসলে এই জায়গাটা একটু অর্গানাইজ করতে পারি কিনা, যে মানুষটা নিচ্ছেন তাকে আমরা অমর্যাদা করব কিনা, এই জায়গাটা বোধহয় ভাবনার ব্যাপার আছে। আমি একেবারে শেষ মন্তব্য, নসরুল হামিদ বিপু, অনেকগুলো পয়েন্ট আপনি নিশ্চয়ই টুকে রেখেছেন। লোডশেডিংয়ের কথা বলা হলো, পাবনায় যারা ক্ষুদ্র শিল্পে যারা আছেন অনেকে আবার একটু সহজ শর্তে লোন চেয়েছেন, ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। আপনার বিষয় এবং সার্বিক সরকারের বিষয়, সেগুলো সব কিছু নিয়ে আপনার কাছ থেকে একটা ছোট্ট র্যাপ আপ মন্তব্য একটু শুনতে চাই। ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, বিশেষ করে এটিএন নিউজকে। যে এই মুহূর্তে একটা জিনিস আমার বলে রাখা ভালো, যে যাই আমরা যারা একসাথে কাজ করছি না কেন, তাদের নিজেদেরকে আগে নিজের সেফটিটাকে মেনে কিন্তু তারপরে কাজ করতে হবে। এই বিষয়টা কিন্তু আমার নজরও আসছে যে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে তার ত্রাণ দিচ্ছে, বিচ্ছিন্নভাবে কার্যক্রম করছে। এটা সম্মিলিতভাবে খুব সমষ্টিগতভাবে যেহেতু তারা অর্গানাইজ না, এই কারণে এটা হচ্ছে। আমি একটু সবাইকে প্রথমেই আমি বক্তব্য দেওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ করে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ যত আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি যত কর্মকর্তা, যত মন্ত্রণালয় আছেন, তারা সম্মিলিতভাবে খুব অর্গানাইজ হইতে কিন্তু কাজগুলো হচ্ছে এখন। বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্যমন্ত্রীকেও আমি কেন বলি যে উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন যাবৎ সে বাসায় থেকে কিন্তু সে কমিউনিকেট করতেছেন, চেষ্টা করছেন। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় এবং বিপার প্রেসিডেন্ট যেটা বললো, আমরা কিন্তু একসাথে প্রথমেই 2 সপ্তাহ আগে প্রায় 50,000 PPE প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং টেস্টিং কিট দেওয়ার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং শুরু করে ফেলছি আমরা। আমি একটা এক্সপিরিয়েন্স আমার কথা বলি, আমার কনস্টিটিউয়েন্সিতে যেভাবে আমরা সহযোগিতা করছি, প্রায় 50,000 লোকদেরকে কিন্তু আমরা সহযোগিতা করছি। কিভাবে? আমাদের ওয়ার্ডের মেম্বাররা আছেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানরা আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, আমার ইউএনও আছেন। তাদের সম্মিলিতভাবে তারা প্রথমেই 2 সপ্তাহ আগে একটা হিসাব বের করে ফেলছেন, সমস্ত মানুষের লিস্ট করে ফেলছেন। নৌকার মাঝি, ডেলি লেবার, আপনার যে সকল মহিলারা কাজ পাচ্ছেন না, বিধবা, সকলের লিস্ট কিন্তু নিয়ে এনআইডি কার্ড সহ, এবং আমাদের আওয়ামী লীগের সহ নেতৃবৃন্দরা তারা একটা কমিটি করে যার যার বাসায় তারা পৌঁছে দিচ্ছেন। এই গত 3 দিনের মধ্যে তারা শেষ করে ফেলছেন 50,000 প্যাকেট, 50,000 প্যাকেট কিন্তু। এবং আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি আগামী 1 সপ্তাহ পরে আবার এইটা আবার ডিস্ট্রিবিউট করব। তো এই যে একটা অর্গানাইজ করে আমাদের পক্ষে সুবিধা হয়েছে যে আওয়ামী লীগের মতো একটা সংগঠন এখানে আছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা আগেও করেছেন, এবং আমাদের ওয়ার্ড মেম্বাররা আছেন, চেয়ারম্যানরা আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, ইউএনও আছেন, এবং সরকারি ইউএনও লেভেলে কর্মকর্তারা আছেন। তারা সম্মিলিতভাবে কাজটা করাতে এরকম হয়েছে। ঢাকা শহরে যেটা হচ্ছে, বিচ্ছিন্নভাবে কেউ আসতেছে যে করতেছে, আমি মনে করি যে তাদের এই জায়গাটা থেকে বিরত থাকা উচিত।
তারা যদি সহযোগিতা করতেই চায় তাহলে তারা যেন যে সকল অর্গানাইজেশন সমৃদ্ধভাবে করছেন তাদের কাছে গিয়ে তাদের সহযোগিতাটা পৌঁছে দেয়, তাহলে সেটা হয়। এবং আরেকটা যেটা বিপার প্রেসিডেন্ট যেটা বললেন যে এখনই শ্রেষ্ঠ সময়, তাদের ভূমিকাটা বিশেষ করে যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছেন, তাদের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর কিন্তু এখনই শ্রেষ্ঠ সময়, আমি মনে করি ঠিক কথাটা বলছেন। আচ্ছা, এখন লোডশেডিং এর কথা বলি। আমাদের কোথাও লোডশেডিং নাই। বিষয়টা হলো আমি কিন্তু ওয়াচ করতেছি প্রতিদিনে, আমাদের হাজার হাজার প্রায় 4.5 লক্ষের উপরে কিন্তু কর্মকর্তা কর্মচারী কাজ করেন আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো যেখানে চালু আছে বুঝতে পারতেছেন যে এখানে শত শত লোকগুলো এখনো কিন্তু 24 ঘন্টা কাজ করতেছেন না, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিতে কাজ করতেছেন। নতুন যে আমাদের যে কাজ যেগুলো বন্ধ আছে সেখানেও কিন্তু আটকা পড়ার লোকজন আছেন, বিদেশিরা আছেন, আলাদা লোকরা আছেন, তারা সকলেই কিন্তু একসাথে একটা ভূমিকা নিয়ে কাজ করতেছেন। আমরা ইতিমধ্যেই প্রায় 2-3 সপ্তাহ আগে আমরা একটা এই ধরনের পরিস্থিতিতে কিভাবে তাদের সেফটি নিয়ে কাজ করতে হবে তার একটা এসওপি আমরা প্রসিডিওর কিন্তু তৈরি করে দিয়ে দিছি। আমরা 2টা টিম করে ফেলছি, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে। একটা টিম যদি কেউ একজন এফেক্টেড হয়ে যায় তাদেরকে আইসোলেশন করার জন্য তখন তারা আলাদা সরে যাবে, নতুন আরেকটা টিম আসবে। এইভাবে কিন্তু আমাদের সবাইকে বলা আছে এবং অফিসিয়াল অর্ডার দেওয়া আছে। এবং আমার যে পাওয়ার এখন যাচ্ছে 8,000 8,500 মেগাওয়াটের মতো, অর্থাৎ আমার হাতে এখনো প্রায় 7-8 হাজার মেগাওয়াট পাওয়ার কিন্তু হাতে পড়ে আছে। কিন্তু আমরা কিন্তু সমস্ত বাংলাদেশে নজর রাখতেছি। এখানে আরইবির অফিসগুলো আমাকে প্রতিনিয়ত খবর দিচ্ছেন, নেস্কো ডেস্কো সমস্ত অফিসগুলো যাচ্ছেন। বিলের দেওয়ার ব্যাপারে আমরা 2টা মাস কিন্তু একটা ব্রেক টাইম দিয়েছি, যে 1 মাসের বিল প্রতি মাসে না দিয়ে তারা 2 মাস গ্যাপ দিয়ে যারা বিল দিতে পারেন। যারা প্রিপেড মিটারে বিল দিবেন তাদের যদি সমস্যা হয় প্রিপেড চার্জ করতে, বাড়িতে এসে তারা চার্জ করতে পারে, চার্জ করে দিয়ে যাবে। সেখানে কিন্তু আমরা অলরেডি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে নাম্বারগুলো দিয়ে দিছি। যেটা লোডশেডিং এর ব্যাপার হয়, আমি মনে করি সেই নির্দিষ্ট এলাকায় তার আশেপাশে কোথাও কোনো সমস্যা হচ্ছে, কোনো লোডশেডিং নাই। সারা বাংলাদেশে লোডশেডিং এর নাম আমি বলতে পারি এখন নির্দিষ্টভাবে লোডশেডিং চলে গেছে আমাদের বাংলাদেশ থেকে, এখন লোডশেডিং বহু আগে উঠে গেছে আমাদের। সো লোডশেডিং কোথাও নাই, হয়তো তার বাসার আশেপাশে কোনো তার ছিঁড়ে গেছে, বা তার বাসার কোনো সমস্যা হয়েছে, বা তার কারখানার কোনো সমস্যা হয়েছে, নাহলে কোথাও বিদ্যুতের কিন্তু এখন নির্বিচ্ছিন্নভাবে আমরা দিতে পারছি। মাননীয় মন্ত্রী, এটা কুড়িগ্রাম থেকে আমার সহকর্মী ইউসুফ জানাচ্ছিলেন এবং উনি বলছিলেন যে সেচ মৌসুমে এখন তো এটা নিরবিচ্ছিন্নতা থাকতে হবে, সে কারণে মানে উৎপাদনটাও তো ভালো করে করতে হবে। এবার কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন, তো আমার বিশ্বাস যে আপনি আসলে ওই এলাকায় একটু খোঁজ নেবেন যে অভিযোগটা কতখানি গুরুতর। না না, তা তো অবশ্যই কুড়িগ্রামে জানা থাকলো, কিন্তু আমার মনে হচ্ছে না উনি হয়তো, যে আমি যেটা বললাম আশেপাশের হয়তো কোনো তার বা তার কোনো সমস্যা হয়েছে, কিন্তু তারা যদি ওইখানকার লোকাল অফিসে ইমিডিয়েট জানায় তাহলে তার ব্যবস্থা ইমিডিয়েট করতে পারবে। তাছাড়া তো আমি ওভারঅল চেক করবই, কারণ আমি প্রতিদিনই লক্ষ্য করতে পারি। আমার একটা ড্যাশবোর্ড আছে আমার নিজের টেলিফোনের ভিতরে, আমার একটা সুন্দর, আমি কোন জায়গা থেকে কতখানি পাওয়ার দিতে পারছি, কোথায় যাচ্ছে, কোথাও কোনো সমস্যা হলে কিন্তু ইমিডিয়েটলি প্রতিদিনের মেইল আসতেছে আমার কাছে। সো আমি কিন্তু প্রতিদিনের ওয়াচ করতেছি, একদম সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আমরা এটা লক্ষ্য রাখতেছি। সো আমি আশা করব যে আপনারা নিরবিচ্ছিন্ন, আমি এটা আশ্বস্ত করতে পারি, জ্বালানি ক্ষেত্রে এবং বিদ্যুতের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন থাকবে। এটা আমাদের আমরা সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। অনুষ্ঠানের সময় একদমই শেষ। অন্যান্য যে প্রসঙ্গগুলো ছিল, অনেকেই আসলে লোনের কথা বলেছিল এবং অর্গানাইজভাবে অন্তত সহযোগিতার উদ্যোগটা নেওয়া হয়, এইটুকু একটা ইনসাইট আমরা পেলাম। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইমরান করিম, বিপার সভাপতি। আর যারা যুক্ত হয়েছিলেন, ব্যবসায়ী কুড়িগ্রাম থেকে আশরাফুল ইসলাম, সেলিম উদ্দিন জুয়েল, পাবনা থেকে মানিক হোসেন জনি, পাবনা থেকে ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, এবং স্টুডিওতে অনেকক্ষণ ধরে একেবারে করোনার আপডেট সত্যই আপনারা পরীক্ষা কদ্দূর করছে না, এই সত্যের পাওয়ারটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে।